জাসদ থেকে জাতীয় নাগরিক পার্টি যে শিক্ষা নিতে পারে সেই আলোকে কিছু কথা বলবো। আমরা সকলেই জানি 1970 সাল 69 সালের দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে আলো জ্বালিয়েছিলেন সেই আলোটা প্রকট আকারে ধারণ করেছিল। অর্থাৎ 1970 সাল থেকে 1970 দশক, 80 দশক, এমনকি 90 দশক পর্যন্ত সারা বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে জাসদ একটা আলোকবর্তিকা ছড়িয়ে দিয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে। কিন্তু সেই বিপ্লবী তরুণ প্রজন্মরা কি কারণে ভেঙে গেল, কিভাবে তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে গেল, তাদের যে জাতীয় নাগরিক ধারণা, জাতীয় রাজনীতির ধারণা, সেই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে তারা হারিয়ে গেল, সেই তথ্যের আলোকেই ভালো বিশ্লেষণমুখী কথাবার্তা বলার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন 1970 সালে শেখ মুজিবের যে ভূমিকা ছিল রাজনীতির মাঠে, সেই ভূমিকার কারণে একটা ভালো শ্রেণীর নেতারা ছাত্রলীগ থেকে বের হয়ে শেখ মুজিবের বিরোধিতা করেছিল এবং শেখ মুজিবের বিপক্ষে রাজনীতি দাঁড় করিয়েছিল এবং সেই রাজনীতি বাংলাদেশের তরুণ সমাজরা গঠন করেছিল, গ্রহণ করেছিল এবং তারা সেই রাজনীতিকে কেন্দ্র করে তারা একটা সুন্দর দেশ বিনির্মাণ করার চেষ্টা করেছিল। যদিও সেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, আমরা সকলেই জানি সমাজতন্ত্র একটা ফালতু ধারণা, কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র সেই সময়ের এই 3টা দশকে 70, 80 এবং 90-এর দশকে মানুষ ব্যাপকভাবে গ্রহণ করেছিল শুধুমাত্র তরুণ প্রজন্মের আইডিয়ালিস্টিকের কারণে, তরুণ প্রজন্মের নেতৃত্বের কারণে। আপনারা জেনে থাকবেন যে আসম আব্দুর রব ডাকসু বিপি, উনি যে পরিমাণে এই তত্ত্বকে নিয়ে গিয়েছিলেন সেই তত্ত্বটা সাধারণ মানুষের মধ্যে গৃহীত হয়েছিল এবং ছাত্রলীগের অনেক বিখ্যাত নেতা সিরাজুল আলম খান, যাকে একেবারেই প্রাণ ভ্রমরা বলা হতো ছাত্রলীগের, পরবর্তীতে জাসদ করে উনি সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই ছাত্র নেতৃত্ব, সেই তরুণ প্রজন্মের নেতৃত্ব কিভাবে হারিয়ে গেল সেটা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেন। যদি এটা করতে পারেন তাহলে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে ধ্যান ধারণা, তরুণ প্রজন্মের যে নেতৃত্ব, তরুণ প্রজন্মের যে রাজনীতি, সেই রাজনীতিটা অনেকাংশেই আপনারা বুঝতে পারবেন। আমরা জানি যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়ে গেল, যেই গণ অভ্যুত্থান এশিয়া মহাদেশ তো বটেই, পৃথিবীর কোনো দেশেই এই রকম প্রচণ্ড আকারে গণবিস্ফোরণ ঘটেনি, যে বিস্ফোরণের কারণে এত প্রভাবশালী একজন মাফিয়া সরকার, একটা ফাকিং সরকার, একটা স্বৈরাচারী সরকার, সে 15 মিনিটও টাইম পায় না তার শাড়ি টাড়ি গোছানোর জন্য, তাকে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই গণবিপ্লব ছাত্ররা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড় করিয়েছে, ছাত্র জনতা একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড় করিয়েছে, সেটা 2025 সালের 28 ফেব্রুয়ারি। এখন প্রশ্ন হলো যে এই নেতৃত্বও কিভাবে বিলীন হতে পারে বা বিলীন হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা তাদের সামনে চ্যালেঞ্জ কি আছে, তাদের সামনে কি সাফল্য সামনে আসতেছে বা আসার সম্ভাবনা আছে, সেই আলোকেই কথাগুলো বলা দরকার। আমরা জানি যে বিস্ফোরণ হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই বিস্ফোরণে, সেই গণ অভ্যুত্থানে মানুষ কিন্তু কাতারে কাতারে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিল। আমরা আমাদের এই চ্যানেলেই দেখিয়েছি যে 5ই আগস্টের পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন কিভাবে মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে, কিভাবে রাজপথে আমরা নেমেছিলাম, সেই চিত্রগুলোও দেখবেন। কিন্তু সেই চিত্রগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, সেখানে কোনো তরুণ, বৃদ্ধ, ছাত্র জনতা, তার কি পরিচয়, সে আপনার ছেলে না পুরুষ, সে মহিলা না বালিকা, সব শ্রেণীর মানুষ কিন্তু এক রাস্তায় নেমেছিল। এখন জাতীয় নাগরিক পার্টি যে ইনক্লুসিভের রাজনীতি কথা বলতেছে, সকলকে অন্তর্ভুক্ত করার কথা বলতেছে, সেই রাজনীতি যদি করতে চান, সেই রাজনীতি যদি আমাদের মধ্যে আমরা প্রকাণ্ড আকারে
রাখতে চায়, বিস্ফোরণ ঘটাতে চায় দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, দেশ বিনির্মাণে, তাহলে আমাদের সেই ইনক্লুসিভের রাজনীতিটাই করতে হবে। আপনার যারা বিপক্ষের রাজনীতিবিদ আছে তাদেরকে সম্মান করতে হবে, অর্থাৎ রাজনীতিটা করতে হবে কেন্দ্রে থেকে। আপনি আপনার রাজনীতি করতেছেন, আপনাকে আমরা যথেষ্ট সম্মান করব। আপনি দেশের স্বার্থে, সমাজের স্বার্থে কি কি কাজ করতেছেন সেই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যদি এইটার বাইরে আমরা প্রাধান্য দিতে চাই তাহলে আমাদের রাজনীতিটাই কিন্তু থাকবে না। আজকে আমরা দেখিতেছি বিভিন্ন নেতারা, কেন্দ্রীয় নেতারা বলতেছে যে তার বাসা তো এই এলাকায় না, সে তো মেসে থাকে, সে তো তার জমি নাই, সে তো তার বাড়ি নাই, তাহলে সে এখানে রাজনীতি করতে পারবে না। এটা এক ধরনের ডিভিশন। এই ডিভিশনের খেলা যদি খেলেন তাহলে আপনার দল ভঙ্গুর হয়ে যাবে, আপনার দল ফ্লেক্সিবল হয়ে যাবে, এতটাই ভালনারেবল হয়ে যাবে যেখান থেকে আর বের হতে পারবেন না, যেটা জাসদ পারে নাই। আপনারা ইনক্লুসিভের রাজনীতি করতে হলে সকলকেই প্রাধান্য দিতে হবে, সকল মানুষকে নিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি এটা না করতে পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টি বলেন, সেই পার্টি কখনোই দাঁড়াতে পারবে না। আমরা জানি যে এই ছাত্র জনতার মাধ্যমে যে দল গঠন হয়েছে তাদের বয়সের ফারাক খুবই কম, ব্যাচমেট বা 2-1 বছরের সিনিয়র জুনিয়রদের নিয়েই কিন্তু এই সংগঠনটা। এখানে হঠাৎ করে 5-10 ব্যাচ 20 ব্যাচ সিনিয়র যদি এসে নেতৃত্ব দিতে চায় তাদের পালস কিন্তু বুঝতে পারবে না, জাতীয় নাগরিক পার্টির যে মোটো সেই মোটোটা কিন্তু বুঝতে পারবে না। আজকে আমরা দেখলাম যে এই সমস্ত কথাবার্তা বলেই কেন্দ্র 2-1 নেতারা তাদের দৃষ্টিভঙ্গি লালন করার চেষ্টা করতেছে, তাদের দৃষ্টিভঙ্গি অন্যান্য ছাত্র জনতার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই কাজগুলোই যদি করেন তাহলে আপনাদের দলও কিন্তু ভেঙে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, যেমনটা হয়েছিল জাসদের। সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, তোফায়েল আহমেদ, এদের মতো ভালো ভালো নেতারাও কিন্তু ছাত্রলীগ জাসদকে কাঙ্ক্ষিত মাত্রায় নিতে পারে নাই, এবং জাতীয় নাগরিক পার্টিও কিন্তু পারবে না। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আপনার সুন্দরভাবে ট্যাকল করতে হবে। যদি ট্যাকল না করতে পারেন তাহলে কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি ইনক্লুসিভের যে রাজনীতি সেই রাজনীতি হবে না। আজকে আমরা দেখতেছি বিভিন্ন নেতারা, বিভিন্ন উপনেতারা, বিভিন্ন সংগঠকরা হঠাৎ করে ফেসবুকে পজিটিভ দলের পক্ষে দলের বিপক্ষে পোস্ট করে থাকেন, বা গেদের একটা যে প্রেসেন্স আছে সেই প্রেসেন্সের বিপক্ষে কথা বলার চেষ্টা করেন। এগুলোই কিন্তু ডিভাইড, এটাই কিন্তু আপনার ডিভিশন, ডিভাইডের রুল। এটা যত বেশি করবেন তত বেশি দল আপনার ভঙ্গুর হয়ে যাবে। আপনার বাসা কার, কোন বাসা, কোন জেলায়, সে ভোট দিতে পারবে কিনা, সে এলাকার ভোটার কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনারা যত বেশি নিয়ে আসবেন তত বেশি দল ভঙ্গুর হবে। যখন গণঅভ্যুত্থান হয়েছিল তখন যদি আপনি এই কথাগুলো আনতেন যে সে মেসে থাকে কিনা, সে বেসরকারি চাকরি করে কিনা, সে সরকারি চাকরি করে কিনা, সে কলেজে চাকরি করে কিনা, সে অমক করে কিনা, তমক করে কিনা, এই সমস্ত কথাগুলো আনতেন, তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থান, এই শেখ হাসিনা সরকারকে আপনারা হটাতে পারতেন না। সেই চেতনাকে যদি ধারণ না করতে পারেন তাহলে হবে না। সুতরাং ফেসবুকে পোস্ট করার আগে, ইউটিউবে কথা বলার আগে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি, দলের কেন্দ্রে কি কথা বলতেছে, এবং অন্যান্য দলকে আপনারা ছোট করে কথা বলার চেষ্টা করবেন না। যদি এটা করেন তাহলে আমাদের দলের যে ভিত্তি, আমাদের দলের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ থাকবে না। এরপরে আসেন যে যারা ছাত্র নেতৃত্ব আছে তাদের এই যে কোটি টাকার গাড়িতে ওঠা, তাদের লেনদেন, তাদের ঘর সংসার, তারা কি, তাদের লাইফ স্টাইল কেমন হবে, তারা কি ধরনের পোশাক পরবে, তারা কোন পোশাক পরে চলাফেরা করবে, তারা কোন ভঙ্গিতে থাকবে, তাদের বাড়ি গাড়ি কিরকম হবে, এই সমস্ত জিনিসগুলো একটা স্বচ্ছতার মধ্যে আনতে হবে। যদি এগুলো না আনতে পারি তাহলে জাতীয় সমাজতান্ত্রিক দল যেভাবে ফল করেছে তার চাইতেও ড্রাস্টিক্যালি ফল করবে। একটা দল যত দ্রুত ওঠে পতন তারও দ্রুত হতে পারে যদি এই সমস্ত জিনিসগুলোকে আমরা লালন না করতে পারি, এই সমস্ত কালচারগুলোকে আমরা অ্যাডপ্ট না করাতে পারি। সুতরাং এই জিনিসগুলোও কিন্তু দেখার বিষয় আছে। আজকে যার যতটুকুন অবদান ছিল বিস্ফোরণে, তার চাইতে তাকে 10% 20% অবদান যদি আমরা বেশি দিই, সেটা আমাদের দলের জন্য ভালো, আমাদের সংগঠনের জন্য ভালো। এই কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে যেমন বুঝতে হবে, দলীয় কমান্ডকে যেমন বুঝতে হবে, দলের একেবারে ক্ষুদ্রতম সংগঠককেও এই কথাগুলো বুঝতে হবে। আমরা ইতিমধ্যেই দেখতেছি বিভিন্ন জেলা উপজেলার কমিটিগুলোর মধ্যে 2-3টা গ্রুপ হওয়ার চেষ্টা করতেছে। তারা বিভিন্ন তথ্য তুলে ধরতেছে, তার এনআইডি এলাকায় না,
সে এই চাকরি করে, সে এই কাজ করে, সে তো সংগঠনে এই মাত্র সামান্য অবদান, এই সমস্ত কথাবার্তা বলে ইফতার নিয়ে রাজনীতি করতেছে। সে কেন অমুক ব্যানার করলো, সে কেন নিজের সংবর্ধনা নিল, আমি তো নিজের সংবর্ধনা হয়নি, উম, প্রত্যেক কর্মীর টাকা দিয়ে আমরা সংগঠন করেছি, এখন কেন কেন্দ্রীয় ভাবে স্পন্সর্ড হবে বা এক জায়গায় একজন স্পন্সর্ড করে তার নামে কেন ব্যানার হবে। এই সমস্ত ফালতু কথা যত আপনারা বলবেন তত সংগঠন ভেঙে পড়বে খুব সহজে। আপনি বলে দিলেন যে নির্দেশনা প্রদান করা হলো, যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো, তাদেরকে শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হলো, বা সে গে অ্যাক্টিভিটির মধ্যে কাজ করে, সে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে। এই সমস্ত কথা বলে আপনি দলকে একেবারেই ভিত্তিহীন করে ফেলতেছেন। এই সমস্ত কথা যে সমস্ত নেতারা ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন প্ল্যাটফর্মে বলতেছেন, সেই সমস্ত নেতার বিরুদ্ধে সবার আগে স্টেপ নিতে হবে, না হলে আপনারা জনগণকে কানেক্ট করতে পারবেন না। জনগণ যেটা চায় সেটা হলো ইনক্লুসিভের রাজনীতি, সকলেই সকলের কথা বলবে, কিন্তু সেটা সৎ ও ন্যায়ের ভিত্তিতে কথা বলবে। একটা কথা যখন সংগঠক হয়ে কেউ বলে, সেই কথার যে গুরুত্ব, সিগনিফিক্যান্স, সেই কথার যে লজিস্টিক্যাল সাপোর্ট অন্য যে সংগঠন করে না বা সংগঠনের যে বাইরে আছে তার কথার ভ্যালিডিটি কিন্তু এইরকম থাকবে না, রেলিভ্যান্স কিন্তু সেই এইরকম থাকবে না। সুতরাং কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সংগঠন, কেন্দ্রীয় সদস্যরা যেভাবে কথা বলবেন সেই কথার মধ্যে মাধুর্য থাকতে হবে, সেই কথার মধ্যে আপনার আপনার ইনক্লুসিভিটি থাকতে হবে। আদারওয়াইজ আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু থাকবে না। জাসদ যেমন একেবারে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এইরকম নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক প্রকট আকারে আছে। সুতরাং জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে শিক্ষা নিন, ছাত্রলীগ থেকে শিক্ষা নেন। আমি তো মনে করি শেখ হাসিনা থেকেও শিক্ষা নেওয়ার আছে। শেখ হাসিনা যেভাবে উচ্চবাচ্য নিজেকে করতেছিলেন, যেভাবে বলতেছিলেন যে কোটা রাজাকারের বাচ্চারা পাবে নাকি এই সমস্ত মানুষগুলো নাতিপুতিরা পাবে না, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, এই সমস্ত কোটা নীতিতে কথা বলা, তারপরে আপনার বড়ই দিয়ে কাঁঠাল বানানো, কাঁঠাল দিয়ে গরুর মাংসের কাজ করানো, মরিচ সিদ্ধ করে খাওয়া বা মরিচকে বিভিন্ন দিনের ফ্রিজে রেখে আবার কাঁচামরিচের মতো ব্যবহার করা, একটা আস্ত উন্মাদ হয়ে গেছিলেন শেখ হাসিনা। তার কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে এমন লেভেলে ইউজ করার চেষ্টা করেছিলেন, যেই ইউজের কারণেই কিন্তু সে খুব দ্রুত তার পতন ঘটে গেছে এই বাংলাদেশে। এমন কি পতন ঘটেছে, সেই পুলিশকে সে যেভাবে ব্যবহার করেছে, বিভিন্ন শৃঙ্খলা বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে সে ইউজ করেছে, যার কারণে কিন্তু তারা আজ পর্যন্ত মনোবল দাঁড়াতে পারেনি। আজ পর্যন্ত তারা ওই তাদের যে স্বকীয়তায় বলিয়ান হওয়া, সেই বলিয়ান কিন্তু হতে পারে নাই। সুতরাং আমাদের কথা বলার আগে অনেক সংযত হতে হবে এবং যেভাবেই হোক আমাদের গ্রুপকে অ্যাকোমোলেট করে রাখতে হবে, ইউনাইটেড করে রাখতে হবে। আমরা বারংবার এই কথাটা বলেছি যে একতায় উত্থান, বিভেদে পতন। আপনারা সবসময় একত্রিত রাখার চেষ্টা করবেন। আমাদের যে জাতীয় নাগরিক পার্টি হয়েছে, সেই জাতীয় নাগরিক পার্টির এখন যদি পার্সেন্টেজ হিসাব করেন, সেটা খুবই কম মানুষের ইনভলভমেন্ট। যদিও আমরা যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, মানুষ স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছে, কিন্তু এই টেন্ডেন্সিটা ধরে রাখতে হবে যদি না আমরা ডিভাইড এবং রুলের খেলাটা খেলতে পারি। যদি ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলি, তাহলে দেখবেন এই যে বন্ডিং আমাদের মধ্যে, এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের যে একটা স্পিরিট, বিপ্লবী যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ভেঙে যাবে। আমাদের নাহিদ ইসলাম প্রধান, যে দলের প্রধান, উনি কিন্তু বারংবার বলেছে আমাদের বিপ্লবী স্পিরিটকে ধরে রাখতে হবে এবং বিপ্লবী চেতনা যদি আমরা জিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সংস্কার, আমাদের রিফর্ম হবে না সমাজ ব্যবস্থায়। সুতরাং এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি। যদি এটা রাখতে পারি, তাহলেই দল আগাবে, দেশ আগাবে এবং সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। অনেকেই বলে থাকে যে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করলেন, আদালত প্রথমে ডিক্লার দিল যে তাদের নিয়োগ অবৈধ হবে না কেন, তারপরে রাষ্ট্রপক্ষ আপিল করলো, পরে চূড়ান্তভাবে তাদের নিয়োগের পথ সম্ভব হলো। এটা অনেক আওয়ামী লীগের অনেক লোক আছে, তারা বলবে যে তাহলে তো আদালত স্বাধীন না। এই যে একটা কথা বলবে যে স্বাধীন হলে আগে কেন না করলো, এখন কেন হা করলো, মানে পজিটিভ কথাটাকে নেগেটিভ করে ফেলবে। আবার দেখেন এই যে আপনারা বিপ্লবী জুলাই বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লবের যারা শহীদ, যারা নিহত, যারা
আপনার আহত হয়েছেন, তাদের যে কোটা পাওয়ার ব্যবস্থাটা, এটাও কিন্তু বাতিল হয়েছে। আবার এটাও নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করবে। এভাবে খণ্ডিত আকারে কোনো সিদ্ধান্ত না দেওয়াটা খুব উত্তম, এবং এটা নিয়ে আমাদের কথা বলা খুব সচেতনতার সাথে বলতে হবে। আদারওয়াইজ জাতীয় নাগরিক পার্টি কিন্তু দাঁড়াতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির মতো ওই যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সামর্থ্য থাকবে না। এবং দলের ভিতরে স্বচ্ছতা থাকতে হবে, দলের ফাইন্যান্সের স্বচ্ছতা থাকতে হবে, দলে কারা কার্যক্রম ঠিকঠাক করতেছে, অতন্ত্র প্রহরীর মতো এই জিনিসগুলো সার্ভেইলেন্সের মতো আপনাদের দেখতে হবে, এবং আমাদের সকলের দেখতে হবে। আমাদের সকল স্কেলে এই জিনিসগুলো যদি দেখতে পারি তাহলেই দল দাঁড়াবে, আদারওয়াইজ কিন্তু দল দাঁড়াবে না। আর মব জাস্টিসের যে কথাটা বলবো, দলকে আপনার পুনর্গঠিত করার ক্ষেত্রে, সেকেন্ড রিপাবলিক পুনর্গঠিত করার ক্ষেত্রে, আপনারা গণপরিষদ নির্বাচন আগে অনুষ্ঠান করার ক্ষেত্রে বা স্থানীয় পর্যায়ে নির্বাচন আগে অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের সকলকে একত্রিত থাকতে হবে, এবং মব জাস্টিসকে যতটা পারেন এড়ানোর চেষ্টা করতে হবে। যেখানেই দেখবেন গুন্ডা খুম বাটপারি হচ্ছে, সকলকে একত্রিত হয়ে এটাকে গ্রেপ্তার করে তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। একজন মানুষও যদি মব জাস্টিসের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে কিন্তু দলের যে মানুষের আস্থা, দলের প্রতি যে মানুষের আস্থা, সেই আস্থাটা কমে যাবে। ছাত্র নেতাদের প্রতি যে আস্থা, সেই আস্থাটা কমে যাবে। সুতরাং আসুন আমরা যে যে জেলায় বসবাস করে বা যে যেখানে থেকেই আপনার বিপ্লবে শরিক হয়েছিল, এখন পর্যন্ত দলের পক্ষে কাজ করে, তাদের মূল্যায়ন করার চেষ্টা করি। না হলে আপনাদের ইনক্লুসিভের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু টিকবে না। যেমন গণ অধিকার পরিষদও কিন্তু অনেকটা হারিয়ে গেছে। এই যে বিকাশের কথা, রকেটের কথা, বিভিন্ন টাকা অর্থ বাণিজ্যের কথা, মামলা বাণিজ্যের কথা নিয়ে তারাও কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং গণ অধিকার পরিষদ থেকেও কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে, বিএনপি থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। আপনারা যদি সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে কথা যেমন সহ্য করে নিতে হবে, জাস্টিস যেমন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, এমনি ইনজাস্টিসগুলোও দেখতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, এবং সকলকে মূল্যায়ন করতে হবে। এবং কোনোভাবেই কোনো উপজেলায়, কোনো জেলায় গ্রুপিং করার চেষ্টা করা যাবে না। যেই নেতা গ্রুপিং করার চেষ্টা করতেছে, ডিভাইড করার চেষ্টা করতেছে, তাকে সবার আগে প্রতিহত করতে হবে। যদি এই প্রতিহত না করতে পারি আমরা, তাহলে আমাদের জাতীয় নাগরিক পার্টি টিকবে না। জাতীয় গণতান্ত্রিক শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক কমিটি, এই কোনো সংগঠনই কিন্তু দাঁড়াবে না। জাসদের মতো, আওয়ামী লীগের মতো একেবারেই আস্থা করে নিক্ষেপ হবে, মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। সুতরাং এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখভাল করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা সত্যিকারের সেকেন্ড রিপাবলিকের দেশ গঠন করতে পারবো, সত্যিকারের সমাজ বিনির্মাণ করতে পারবো, সকল জায়গায় জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।